মন্দে পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডগ্রন্থ থেকে পাঠ 14ই কার্তিক মঙ্গলবার 1352 ইংরাজি 30/10/1945 রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে চৌকিতে বসে আছে। বিজলি বাতি জ্বলছে। কৃষ্ণা রজনীর কালো ছায় সম্মুখের বিরাট প্রান্তর যেন মুছে গেছে। সামনের দিকে এখন লোকজনের আনাগোনা বিশেষ নেই। আশ্রমভূমি নিস্তব্ধ। ঝাঁপ ঝোড় থেকে ভেসে আসছে একটানা ঝিল্লি রব। শ্রী ঠাকুর দূর দিগন্তের পানে চেয়ে চুপচাপ বসে আছেন। এমন সময় যতীন্দ্র দাস, হাউজারম্যান দা এবং স্পন্সর দা আসলেন। একখানে বেঞ্চিতে বসলেন ওরা। শ্রী ঠাকুর যতীন্দ্রের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, ওদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? যতীন্দ্র কথাটা ওদের কাছে বুঝিয়ে বললেন। ওরা উভয় এক জায়গায় বললেন, না না, এত ভালো খাবার বাড়ি থেকে বেরিয়ে কমই খেয়েছি। ধীরে ধীরে নানা কথা উঠল। কথা প্রসঙ্গে স্পেন্সার দা জিজ্ঞাসা করলেন, বাতি কি ভিত্তি আসে কোথা থেকে? ভিত্তি কি? চেষ্টা কর মানুষের কাছে বিবিধ সুরত টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশান মিলিত হওয়ার ঝোঁক, এর দরুন আসে সেক্সুয়াল ইনক্লিনেশান, যৌন আরতি। পুরুষ নারী তাই পরস্পরকে আকর্ষণ করে। পজিটিভ ইরিজি নেগেটিভ ইরিজি মিলিত হতে চায়। উভয় এর মিলনের ফলে অর্থাৎ স্পাম শুকানোর দ্বারা ওভাম ডিম্বকোষ ফার্টিলাইজড গর্ভধান সমন্বিত হয়ে একটা জাইগোট জীবন কণিকা ফর্ম করে গঠিত হয়। এই জাইগোট জীবন কণিকার ভিতর ইনস্টিংক্ট ও টেম্পারেমেন্ট সংস্কার ও ধাতু থাকে সুরত সমাহিত হয়ে। ইনস্টিংক্ট ও টেম্পারেন্ট সংস্কার ও ধাতু সমন্বিত এই জাইগোট জীবন ও কণিকাকেই বলা চলে জীবাত্মা। আত্মা অর্থ ধাতু থেকে এসেছে, তার অর্থ গঠন। টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশান মিলন প্রবণতা থেকে এ শত গতিশীল এবং জীবাত্মার সেই গতিটা নিয়ন্ত্রিত হয় তার ইনস্টিং ও টেম্পারেমেন্ট সংস্কার ও ধাতু অনুযায়ী। ইনস্টিংস ও টেম্পারেমেন্ট সংস্কার ও ধাতু এর সমবেত প্রেরণায় তখন জাইগোট জীবন কণিকা এর সেল ডিভিশন, কোষ বিভাজন শুরু হয়। এর ফলে হয় ইনস্টিং ও টেম্পারেমেন্ট সংস্কার ও ধাতু অনুযায়ী বডি ফরমেশন, শরীর গঠন। তাই প্রত্যেকের চেহারা স্বতন্ত্র হয়, কারণ কোনো দুজনের ইনস্টিং ও টেম্পারেন্ট সংস্কার ও ধাতু অবিকল এক নয়। এখন জীবাত্মার আদিম আকাঙ্ক্ষা হলো আত্মসংরক্ষণ, আত্মপোষণ ও আত্মবিস্তার, এবং এর পরিপন্থী যা কিছু তার নিবেশন। আর একেই বলা চলে জীবন ক্ষেত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ত্রিশক্তির অভিব্যক্তি। এর থেকে আসে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা, এই পঞ্চ প্রয়োজন। এদের প্রতি পরস্পরের সংঘাতে গজিয়ে ওঠে রকমারি বৃত্তি। তার আছে অনন্ত রূপ, তবে তাদেরকে মোটামুটি 6টা বিশিষ্ট ভাগে ভাগ করা যায়, যাকে বলে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এদের প্রত্যেকেই আছে এক একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, দুর্ভেদ্য প্রকোষ্ঠ। মানুষের যদি আইডিয়ালে আদর্শে অ্যাটাচমেন্ট অনুরাগ থাকে, তার প্রবৃত্তিগুলি অ্যাডজাস্ট নিয়ন্ত্রিত হয়ে সূত্রে মণিগণা ইভ গ্রথিত হয়ে তাকে শক্তিমান অখণ্ড ব্যক্তিত্বের অধীশ্বর করে তোলে। একেই বলে বৃত্তিভেদ। তখন বৃত্তিগুলি ইন্টার ফুলফিলিং, পরস্পর পরিপূরণী হয়ে বিং অ্যান্ড বিকামিং, জীবন ও বৃদ্ধিকে ফুলফিল, পরিপূরণ করে। তাকেই বলে মুক্তি। মুক্তি মানে মুছে যাওয়া নয়। যার ওই ইষ্টানুরাগ নেই, সে এক একটা সময় এক একটা বৃত্তি, অবসেশনে, অভিভূতিতে এক এক মানুষে পরিণত হয়।
যাদের পরস্পরের মধ্যে কোনো সঙ্গতি নেই কো, তাই তার ব্যক্তিত্ব বলে কিছু থাকে না, সে হয়ে যায় ফুল ভারাইজড ইন্টু সাইকো মাইক্রোস্টিক পার্সোনালিটিস। মানুষ আনুবীক্ষণিক বহু ব্যক্তিত্বের চূর্ণীকৃত। একজনের বৃত্তিগুলি জানলে অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর মতো বলে দেওয়া যায় সে কি, কেমন এবং কী বা হতে বা পেতে পারে। মানুষের প্রতি পদক্ষেপেই জানিয়ে দেয় সে কি। হাউজারম্যান প্রশ্ন করলেন, পুরুষ ও নারীর সহশিক্ষা সম্বন্ধে আপনার মত কী? শ্রী ঠাকুর, ওতে ভালো হয় না। অতি নৈকট্য, রিলাইসিং ইন্ডালজেন্স অফ উইকনেস, তৃপ্তির সঙ্গে দুর্বলতার প্রশ্রয়, এর দরুন উভয়ের আমন্ত্রণী আকর্ষণে প্রত্যেকে প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ম্যাসো ইফিনিয়েসি পুরুষালী নারী সুলভতা এর একটি উদ্ভট সংস্করণ হয়ে দাঁড়ায়। ঐকান্তিক মোহে পুরুষ তার চিন্তচলন, হাবভাব, পোশাক পরিচ্ছেদে নারী সারূপ্য লাভের সাধনায় মশগুল হয়। নারীও হয় তেমনিভাবে অস্বাভাবিক রকমের মাস্কুলাইন এয়ার, অ্যাটিটিউড অ্যান্ড পোজ, পুরুষোচিত হাব ভাব ও ভঙ্গিওয়ালা। ওই হিসাবে সবগুলি ফ্যাক্টরস অর ফ্যাকাল্টিস উৎপাদন ও শক্তি ডিরেঞ্জড ন্যাচার বিকৃত প্রকৃতি ধরে। এতে সিটি অফ কমপ্লেক্সেস প্রবৃত্তি পবিত্রতা লুসেন্ট স্খলিত হয়ে পড়ে। কুইজিনিক প্রোডাক্ট সন্তান সন্ততিগুলি ফল করে নিকৃষ্ট হয়। জেনারেশন বংশগুলি জেনারেলি সাধারণ, উইক অ্যান্ড ডিস্টর্ট, দুর্বল ও বিকৃত হয় ইত্যাদি অনেক কিছুই কুফল ফলে। সেজন্য আমার মতে মাধার মা এর ডোমেস্টিক টিউটোরিয়াল ক্লাস পারিবারিক শিক্ষা স্তরের পরে কোএডুকেশন সহশিক্ষা হওয়া উচিত নয়। কোএডুকেশন সহশিক্ষা এর কুফল অনন্ত। এতে নারী সম্বন্ধে প্রলংড unnecessary, abnormal, futile সেক্সিমাজিনেশন, ক্রমাগত নিষ্প্রয়োজন অস্বাভাবিক নিষ্ফল যৌন কল্পনা এর ফলে পুরুষের সাইকোলজিক্যাল ইম্পর্টেন্সি, মানসিক পুরুষত্বহীনতা দেখা দেয় এবং নারী মাস্কুলাইন নেচার, পুরুষরচিত প্রকৃতি ইনবাইট আয়ত্ত করার ফলে দাম্পত্য জীবনে পুরুষের মতো অ্যাডোরেশন পূজা চায় এবং তার ফলে সতই ইনফেরিয়র নিকৃষ্টের প্রতি ইনক্লাইন্ডেড আনত হয়, যে কি না তার হুকুমের গোলাম হয়ে চলবে। এতে অগণিত ইনফেরিয়র পারভার্টেড ইস্যু নিকৃষ্ট বিকৃত সন্তান জন্মায় দেশে। নারী পুরুষের মধ্যে যদি অনারেবল ডিস্টেন্স সম্মানযোগ্য ব্যবধান না থাকে, উভয়ের হেলদি নর্মাল সেক্স প্রোপেনসিটি সুস্থ স্বাভাবিক জনসংবেগ ডাই আউট করে লোপ পায়। লাইফ লেস আর্টিফিশিয়াল ডিবিলিকেট সেক্স লাইফ, দানহীন কৃত্রিম দুর্বল যৌন জীবন থেকে ভিগুরাস লাইফ শক্তিবান জীবন গজানা নেশান ফল করে জাতি এই পড়ে যায়। আমার মনে হয় এত জাতীয় নৈতিক দুর্বলতাই ফরাসিদের পতনের অন্যতম কারণ। সমগ্র ইউরোপ আমেরিকা আজও যদি এ বিষয়ে সাবধান না হয়, অদূর ভবিষ্যতে সে তার বিষময় ফল বুঝতে পারবে। ধর্ম, কৃষ্টি ও বৈশিষ্ট্য বিধ্বংসী বুদ্ধি এবং কোএডুকেশন সহশিক্ষা, এই দুটো জিনিস আমাদের দেশের মেরুদণ্ড অনেকখানি ভেঙে দিয়েছে। যে আঘাত হেনেছে তা
সামলিয়ে ভারত কবে যে আবার সুস্থ হবে পরম পিতাই জানেন। এই দুটি জিনিস ভারতের বুকে যে মারণ প্রভাব বিস্তার করেছে তার কাল কবল থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া সম্ভব কি না তাও বলতে পারি না। প্রসঙ্গক্রমে নারী নির্যাতন সম্বন্ধে কথা হলো। শ্রী ঠাকুর বললেন, নারী দুর্বল হলেও ভগবান তার হাতে এমন রক্ষা কবচ দিয়ে দিয়েছেন যে পুরুষ যতই কামত্ত হয়ে তার সর্বনাশ সাধনে অগ্রসর হোক না কেন, সে যদি জোর তাড়া দিয়ে কোনোভাবে তাকে একটা মেন্টাল শক, মানসিক আঘাত দিতে পারে, তখনই সে নিরস্ত হতে বাধ্য। আর এগুতে সাহস পায় না। চিন্তা যেসব ক্ষেত্রে নারীর অনিচ্ছা সত্ত্বেও কাটি অনুনয় বিনয় সত্ত্বেও দস্যুবৃত্তারা বলপূর্বক অত্যাচার করে, সেখানে কি একথা খাটে? সেটা কাটাকাটি করুক আর যাই করুক, যদি মেন্টাল শক, মানসিক আঘাত দিয়ে নিরস্ত করতে না পারে, তবে বুঝতে হবে ভিতরে সতীত্বের সেই আনএল্ডিং অনমনীয় তেজ নেই, যা শয়তানিকে ঝলসে দিতে পারে। পরাক্রম হলো নিষ্ঠার দোসর। পরাক্রমে ঘাটতি থাকলে নিষ্ঠায়ও ঘাটতি আছে, বুঝতে হবে। তাই বলে আমি কথা বলছি না যে নারীদের মর্যাদা রক্ষার ব্যাপারে পুরুষের কোনো দায়িত্ব নেই। প্রাণপণে করতে হবে তা। কথা বলতে বলতে অনেকের রাত হয়ে গেল। এইবার যতীনদা ওদের নিয়ে উঠে পড়লেন। যাবার পর শ্রী ঠাকুর বললেন, আমার কথায় ওরা দুঃখিত হলো না তো? প্রফুল্ল, তা তো মনে হলো না। ফেরিদা বললেন, ঠান্ডা হাওয়া দিচ্ছি, বাইরে আর না বসা দিচ্ছে, বাইরে আর না বসা ভালো। শ্রী ঠাকুর সহস্যে, তথাস্তু, তাহলে চলো উঠি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।